2025-এ সাড়ে শেষ, 2.5 বছর শুরু হচ্ছে। 5 বছর কাটানোর পর সমস্যা কি এবার কমবে? শুক্র বৃহস্পতির যোগের জন্য কি খুব ভালো ধনযোগ বা কিছু প্রাপ্তি হবে? বা আরও শরীর স্বাস্থ্য কেমন থাকবে? চাকরি এবছর পেতে পারি কি না? বিয়ে হতে পারে কি না? যে কোনো সমস্যা সেটা সমাধান হবে কি না? বা এই যে সমস্যাগুলো এতদিন যেগুলো ফেস করছি সেগুলো প্রভাবটা কমবে কি, শেষের দিকে কমবে? নাকি কোনো সমস্যাই হবে না, সব থেকেই মুক্তি পাবেন, আরও ভালো হবে, নতুন করে শুরু হবে? নাকি কী কী ব্যাপার থেকে সাবধান থাকতে হবে? সব পার্টি বলবো 2025-এর কুম্ভ রাশির রাশিফল বা বর্ষফল। তো 2025 কুম্ভ রাশির কেমন যাবে সেটা আমি 9টা পার্টে ভাগ করেছি। তো প্রথম পার্টে শনির সাড়ে সাতির শেষ পার্ট যেটা বা শেষ ঢাইয়া, এবং শুক্র বৃহস্পতি যোগের কারণে যে বিশেষ রাজযোগ হচ্ছে তার ফল, শরীর স্বাস্থ্য কেমন যাবে, জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট সম্পত্তি ইত্যাদি, অর্থ এবং আর্থিক অবস্থা কেমন হবে, ব্যবসা এবং বেসরকারি চাকরি এবং সরকারি চাকরি তার সঙ্গে কানেক্টেড, প্রমোশন হোক, ট্রান্সফার হোক, পদোন্নতি হোক বা পেনশন হোক বা যে কোনো সরকারি রিলেটেড যে কোনো ব্যাপার, বিবাহ, প্রেম, সম্পর্ক এবং কোর্ট কেস, এই পার্টগুলো ডিটেলসে আজকে বলবো। তো প্রথমেই সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব বলবো। ঢাইয়া বলতে এখানে আড়াই আড়াই আড়াই, তিনটে আড়াই মিলে 7.5। সেইভাবে চন্দ্র বা রাশির 12 নম্বর ঘরে যখন শনি থাকে, রাশির উপর যখন শনি থাকে বা রাশির ঘরে, এবং দ্বিতীয় স্থানে যখন শনি থাকে, তখন সেই যে 2.5 বছরের 3টে ফেজ, সেটাকেই আমরা সাড়ে সাতি বলি। তো এই ইফেক্টগুলো কী সেটা বুঝতে গেলে 12 নম্বর ঘরের মানে কি, 1 নম্বর ঘরের মানে কি এবং 2 নম্বর ঘরের মানে কি, বা কোন কোন পার্ট কভার করছে আমাদের লাইফের বা চার্টে, সেটা আমি সংক্ষেপে লিখেছি। সেটা একটু দেখে নেবেন। এটা নিয়ে আমি আগেও কভার করেছি আর কি। এবার ডিটেলসে নিয়ে, এখন যেহেতু দ্বিতীয় ঘর অ্যাক্টিভ হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে, দ্বিতীয় ঘরে কী কী ফল হবে বা কী কী ফল অ্যাক্টিভ করবে সেটাই আমি বলবো। তো এখানে একটা জিনিস সেটা হচ্ছে, আগে দেখে নেবেন যে 2020 সাল থেকে যে ফেজটা শুরু হয়েছে 12 নম্বর ঘর দিয়ে, সেই রিলেটেড ঘটনা ঘটেছে কিনা, 1 নম্বর ঘর রিলেটেড ঘটনা ঘটেছে কিনা, সেগুলো যদি প্রভাব থাকেই তাহলে সেই প্রভাবগুলো বা তার বিস্তার যেটা, সেটা দ্বিতীয় ঘরে এবছরও বা শেষ ঢাইয়া বা সাড়ে সাতির শেষ পাটেও ফিল করতে হবে বা হবে আর কি। তো 2025-এর কুম্ভ রাশির ক্ষেত্রে বা এবং লগ্নের ক্ষেত্রে সাড়ে সাতির শেষ পার্ট বা শেষ 2.5 বছর যেহেতু শুরু হচ্ছে, তো সাড়ে সাতির সেই পার্টটা আমি বলবো। কিন্তু তার আগে সাড়ে সাতি সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে রাখা দরকার। সাড়ে সাতি মানেই খুব নেগেটিভ প্রভাব বা খুব খারাপ হয়ে যাবে সেটা না। অ্যাকচুয়ালি সাড়ে সাতি বলতে এই যে 7.5 বছরের ফেজ, এটা কিন্তু টেস্টিং পিরিয়ড। আপনি কতটা সৎ, কতটা অনেস্ট, কতটা উচিত বা অনুচিত কাজ করেছেন আর কি, আপনি কোনো কিছু ডিজার্ভ করেন কি করেন না, তার উপর ডিপেন্ড করে কিন্তু রেজাল্টগুলো হয়। এবং তার সঙ্গে দশার ইফেক্টের সঙ্গে কিন্তু এগুলো চার্টের যে ট্রানজিট বা সাড়ে সাতি, সেটা কিন্তু ম্যাচ করে দেখতে হয়। দশা যদি খুব ভালো থাকে, ট্রানজিট বা সাড়ে সাতির প্রভাব অতটা থাকে না আর কি। আরও কিছু পয়েন্ট আছে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা দেখতে হয় সেটা হচ্ছে কোনো একটা নেগেটিভ ঘটনা হোক বা পজিটিভ ঘটনা হোক, সেটা চার্টে থাকতে হবে। যেটা হাউস, যেমন বাড়ি জমি বা চাকরির ক্ষেত্রে, বাড়ি জমির ক্ষেত্রে যেমন 4 নম্বর ঘর, চাকরির ক্ষেত্রে যেমন 10 নম্বর ঘর, সেক্ষেত্রে যদি কিছু ভালো কোনো প্রভাব বা পজিটিভ কোনো কানেকশন থাকে, সাড়ে সাতি হোক বা অন্য কোনো নেগেটিভ হোক, সেক্ষেত্রে কিন্তু বাধা হতে পারে, প্রবলেম হতে পারে, কিন্তু সেগুলো ডিনাই হতে পারে না, হয় না। এবং তার সঙ্গে আরেকটা জিনিস এটা হয় আর কি, যে অনেক সময় অনেক কিছু আমরা অ্যাটেম্প করি, ট্রাই করি, সেটা বিজনেস হোক, কাজ হোক, চাকরি হোক, বিয়ে হোক, হট আবার বা রিলেশনশিপ হোক, এটা সাড়ে সাতের সময় চ্যালেঞ্জে ফেলে আর কি। কিন্তু তার মানে এই না সেগুলো সারা জীবনের জন্য চলে গেল বা নষ্ট হয়ে গেল বা খারাপ হলো। সেগুলো লেগে থাকতে হবে আর কি। লেগে থাকলে দেখা যাবে পরের পার্ট বা সাড়ে সাতির ইফেক্টের পর সেইগুলো আবার লাইফে ফিরে আসছে বা সেইগুলো রিটার্ন করছে আর কি। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সম্পর্ক হোক, অর্থ হোক, চাকরি হোক, বিয়ে হোক বা যে কোনো কাজ যাই হোক, সেটা হতে পারে আর কি। তো 2 নম্বর ঘরের মধ্যে যে পার্টগুলো আসছে মেনলি, সবার আগে ফাইন্যান্স, মানি, অ্যাকাউন্ট বা টাকা বা অর্থ সংক্রান্ত। তো টাকা পয়সা বা অর্থ সংক্রান্ত জায়গাটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে 2025 মার্চের পর থেকে। এফেক্টটা যদিও 2027 মতো থাকবে, এবং 2028 এবং 29 যখন মেসে গিয়ে শনি বকরি হবে, তখনও কিন্তু কিছুটা পার্ট বা কিছুটা ফল দেবে আর কি সাড়ে সাতির। এবং তার সঙ্গে এই আর্থিক জায়গা যেহেতু অ্যাক্টিভ করছে, তো খুব সাবধানে কেয়ারফুলি কীভাবে কোথায় ইনভেস্ট করছেন, বিশেষ করে বিজনেস যারা ইনভেস্ট করছেন বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, সেটা খুব সাবধানে করতে হবে। এমনিতেও গত প্রায় 1 বছর ধরে, 1 বছরের বেশি সময় ধরে, যেহেতু বা এই বছর মে মাস পর্যন্ত কেতু বা রাহু আর কি অ্যাকচুয়ালি সেকেন্ড হাউসে বসে আছে। সো ফাইন্যান্সের জায়গা বা অ্যাক্টিভ বা ইনভেস্টমেন্টের জায়গাটা খুব কেয়ারফুলি করা উচিত আর কি। এবং 2 নম্বর হচ্ছে এখান থেকে আমরা লাইফ স্প্যান অফ পার্টনার বা এটা আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, বন্ধু হোক, তাদের ক্ষেত্রে কোনো হেলথ ইস্যুস বা কিছু প্রবলেম কিছু হতে পারে, বা তাদের রেকটাল ডিজিজ, গাইনি ডিজিজ, কিডনি ডিজিজ হতে পারে আর কি। এবং চোখে, মুখে, দাঁতে, কানে রিলেটেড কোনো ছোটোখাটো ইস্যু হতে পারে, কোনো প্রবলেম হতে পারে। অনেক সময় আইসাইট চেঞ্জ হয়, দাঁতে ব্যথা হয় আর কি। এবং এগুলো হলেই বুঝতে হবে যে ফাইন্যান্সিয়াল জায়গাটা আমাকে আরও কেয়ারফুলি দেখতে হবে। এবং দ্বিতীয় নম্বর ঘর থেকে যেহেতু অ্যাফেয়ার বা রিলেশনশিপ দেখি আর কি, কেন, কারণ 2 নম্বর ঘর ফেস, এবং দ্বিতীয় ঘর থেকেই আমরা কথা বলা বা একটা মানুষের ইন্টারাকশন
বা কমিউনিকেশনটা আমরা দেখি আর কি। তো এই দুটো জায়গা থেকেই একটা মানুষের প্রতি আমরা আকৃষ্ট হই আর কি। তো সেই জন্যই 2 নম্বর ঘরের জায়গাটা খুব টিকি থাকবে আর কি। তো এই জায়গাটাও খুব সাবধানে, বা রিলেশনশিপের জায়গাটা বা সম্পর্কের জায়গাটা খুব সাবধানে চুজ করতে হবে। এবং যদি কোনো নতুন সম্পর্ক শুরু হয় বা সম্ভাবনা দেখা যায় আর কি, সেগুলো খুব কেয়ারফুলি চুজ করতে হবে। কারণ টাকা পয়সা এবং সম্পর্ক এই দুটো জায়গায় ভুল সিদ্ধান্ত হতে পারে, ভুল ডিসিশন নিতে পারে আর কি। কুম্ভ রাশি বা লগ্নের এই যে টোটাল এই লাস্ট পার্টটা আর কি, সেটা একটু দেখে নিতে হবে আর কি, বা একটু চার্টটা দেখে নিতে হবে। তো এবার 2 নম্বর পয়েন্ট থেকে বলবো। তো 2 নম্বর পয়েন্টে বিশেষ রাজযোগ, অনেক ধরনের যোগ হয়, তার মধ্যে যে যোগগুলো খুব ইম্পর্টেন্ট বা খুব পাওয়ারফুল সেগুলোকে বিশেষ রাজযোগ বলা হয় বা রাজযোগ বলা হয়। এবং তার মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ বা ইন্টারচেঞ্জ, সেটা সব থেকে পাওয়ারফুল। ইন্টারচেঞ্জ বলতে এখানে যেমন এই চার্টে জানুয়ারি 2025-এর শেষ থেকে মোটামুটি মে পর্যন্ত কুম্ভ রাশি বা লগ্নের 2 নম্বর ঘর মীনের ঘরে শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে, এবং শুক্রের ঘরে বৃহস্পতি বসে আছে আর কি। তো বৃহস্পতি এবং শুক্র এরা একে অপরের স্থান বা ঘর এক্সচেঞ্জ করেছে বা বিনিময় করেছে। তো এটা খুব পাওয়ারফুল যোগ। এই যোগের ক্ষেত্রে কি হয়, যে কটা ঘর এখানে ইনভলভ হয়েছে 2, 4, 9, 11, তো সব কটা রিলেটেডই কিন্তু খুব ভালো বা পাওয়ারফুল কানেকশন। তো 2 এর মধ্যে যেহেতু অর্থ, ফাইন্যান্স, রিলেশনশিপ, 4 নম্বর ঘরের মধ্যে বাড়ি, জমি, প্রপার্টি, এবং 9 নম্বরের ঘরের মধ্যে যে কোনো লাভ, ফাইন্যান্স, কর্মক্ষেত্রে নতুন পদোন্নতি বা চাকরি রিলেটেড ভালো কিছু বেটারমেন্ট, এবং 11 নম্বর ঘরের মধ্যে যে কোনো ধরনের শুভ বা যে কোনো ধরনের ফুলফিলমেন্ট অফ উইশেস, নিউ ফ্রেন্ডস এবং বন্ধু, বা যে কোনো অ্যাচিভমেন্ট আর কি অ্যাকচুয়ালি। তো এই রিলেটেড ঘটনা কিন্তু মে মাস পর্যন্ত কুম্ভ রাশি এবং লগ্ন যতই বাধা থাক, দ্বিতীয় স্থান যতই রাহু থাক, তাই সেই রিলেটেড কিছু না কিছু প্রভাব তারা পাবেন এবং কিছু না কিছু সুযোগ পাবেন। যদি এই ক্ষেত্রে বড় কোনো সুযোগ পান, এবং 2 নম্বর ঘরের মধ্যে যেহেতু পৈতৃক সম্পত্তিও বোঝায় আর কি, তো সেই রিলেটেড যদি আপনারা কিছু সুযোগ পান বা সেই ধরনের কোনো ঘটনা থাকে, তাহলে একটু জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন। তো যোগটা খুব পাওয়ারফুল বা শুভ আর কি। তো এবার 3 নম্বর পয়েন্ট শরীর এবং স্বাস্থ্য নিয়ে বলবো। তো শরীর এবং স্বাস্থ্য 1 নম্বর ঘর এবং 6 নম্বর ঘর থেকে আমরা দেখি। তো 1 নম্বর ঘরের মালিক এখানে শনি, এবং 6 নম্বর ঘরের মালিক চন্দ্র আর কি। তো শনি বা রাশিপতি বা লগ্নপতি, সেটা মোটামুটি এবছর মার্চ পর্যন্ত ভালোই থাকবে আর কি, এবং খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এবং 6 নম্বর ঘরে যেহেতু মঙ্গল, এবং মঙ্গল যেহেতু 6 নম্বর ঘরে বা কর্কটের ঘরে বেশ কিছুদিন থাকবে আর কি, এই বছর গত বছরও ছিল। তো খুব স্বাভাবিকভাবে পেটের কিছু ইস্যু বা হেলথ ইস্যুস যে কোনো কারণে দিতে পারে। আর যেটা সেটা হচ্ছে এর সঙ্গে আমরা যেটা দেখি যে হেলথের ইস্যু যেটা, সেটা হচ্ছে যে কোনো, আমি যেখানে লিখেছি, অর এনি হাউস অর হাউস লর্ড ইফ ড্যামেজ, যদি যে কোনো এই 1 এবং 6 নম্বর ঘর বাদ দিয়ে অন্য যে কোনো গ্রহ বা যে কোনো ঘর যদি ড্যামেজ থাকে বা নেগেটিভ গ্রহ থাকে, সেই অর্গান বা সেই বডি পার্ট রিলেটেডও হেলথ ইস্যুস দিতে পারে। যেমন 2 নম্বর ঘরে রাহু বসে আছে মে মাস পর্যন্ত। তো রাহু যেহেতু চোখ, মুখ, দাঁত 2 নম্বর ঘরে বসে আছে, ফেস, মুখ, দাঁত, চোখ ইত্যাদি, সেখানে কিছু ইস্যু দিতে পারে বা হেলথ ইস্যু প্রবলেম দিতে পারে। এবং 8 নম্বর ঘরে যেহেতু কেতু বসে আছে, তো 8 নম্বর ঘর থেকে আমরা কিডনির কিছু পার্ট, ইউটেরাস, মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস, গাইনি, এছাড়া ছেলেদের ক্ষেত্রে পোস্টেড বা উভয় ক্ষেত্রে ইউরিনাল কিছু ইস্যু হওয়া, ব্লাড সুগার হওয়া, সেরিটার ইস্যু দিতে পারে। এবং অনেক সময় 8 নম্বর ঘরের মধ্যে যেহেতু আমরা রেকটাম বা স্টুলের সঙ্গে কানেক্টেড কিছু কনস্টিপেশন হওয়া, পাইলস, ফিস্টুলা রিলেটেড কোনো ইস্যুও দিতে পারে আর কি। তো এই রাহু এবং কেতু যেটা মে 2025-এর পর আর কি ট্রানজিট হচ্ছে, রাহু রাশিতে বা লগ্নে এবং কেতু 7 নম্বর ঘরে যাচ্ছে। তো 1 নম্বর ঘরে রাহুর ইফেক্টের জন্য কিছু হেলথ ইস্যুস বা প্রবলেম কিছু দিতে পারে। এবং একই সঙ্গে যেহেতু মঙ্গল মিথুনের ঘরে এবং কর্কটের ঘরে, দুটো ঘরেই নেগেটিভ ফল দেয় আর কি। তো মঙ্গল এখানে 3 নম্বর ঘরে এবং 10 নম্বর ঘরের মালিক। 10 নম্বর যেহেতু বাবার সঙ্গে হাঁটু বা বডি পার্টের মধ্যে হাঁটু পড়ছে আর কি, 3 নম্বর ঘরের মধ্যে হাত, রেসপিরেটরি বা এই ধরনের জায়গা পড়ছে। তো হ্যান্ডে বা ফিঙ্গারে বা শোল্ডারে কোনো ইঞ্জুরি বা থ্রোট রিলেটেড ইনফেকশন বা ইস্যু হতে পারে। এবং তার সঙ্গে যাই ইস্যু থাক, যেহেতু এই মে মাসের পরেই আবার বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যাবে এবং 9 নম্বর দৃষ্টি দিয়ে লগ্ন বা রাশিকে দেখবে, কুম্ভ রাশিকে। সেই জন্য হেলথ ইস্যুস বা প্রবলেম যাই হোক আর কি, ট্রানজিট বা গোচর অনুযায়ী বা বর্ষফল অনুযায়ী বৃহস্পতির প্রভাবের কারণে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, বা হেলথ ইস্যুস হলেও সেগুলো সলভ হয়ে যাওয়ার কথা, এবং ব্যক্তিগত চার্ট দেখানোর এখানে একই সঙ্গে ইম্পর্টেন্ট বা দেখানো উচিত। তো এবার 4 নম্বর পয়েন্ট বা জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সম্পত্তি ইত্যাদি নিয়ে বলবো আর কি। তো কুম্ভ রাশির 2025-এ যেহেতু 2 নম্বর ঘরে শুক্র এবং বৃহস্পতির জানুয়ারির শেষ থেকে মে পর্যন্ত অ্যাটলিস্ট ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে, সেই জন্য সম্পত্তি বা প্রপার্টি বা নতুন বাড়ি করা, জমি কেনা, ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা, তার জন্য খুব ভালো যোগ চলছে। এবং দ্বিতীয় স্থানে রাহু চলছে, সেই রাহু যেহেতু মে মাসের পর থেকে ওখান থেকে সরে যাচ্ছে আর কি, মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসছে,
তো সেক্ষেত্রেও জমি বাড়ি বা প্রপার্টি রিলেটেড খুব ভালো যোগ শুরু হচ্ছে আর কি। তো এখানে যেহেতু 4 নম্বর ঘর থেকে 4+ মঙ্গল থেকে আমরা জমি এবং বাড়ি দেখি, এবং মঙ্গল এই মুহূর্তে যেহেতু এই বছরটা মিথুন এবং কর্কটে খুব একটা ভালো ফল দেয় না, তো যারা জমি বা বাড়ি করতে চাইছেন আর কি তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বা ডিলে হতে পারে। আর 4 নম্বর ঘর থেকে প্লাস শুক্রর সঙ্গে যেহেতু আমরা গাড়ি বা ফ্ল্যাট দেখি আর কি, তো সেই রিলেটেড কোনো ইস্যু সেটা পজিটিভ হতে পারে মঙ্গলের তুলনায় শুক্র যেহেতু বেটার আছে। এছাড়া 2 নম্বর ঘর থেকেও আমরা পৈতৃক সম্পত্তি বা প্যাটার্নাল প্রপার্টি, বা সেটা মামাবাড়ি থেকে হোক বা বাবার ক্ষেত্রে হোক, বা উত্তরাধিকার যে কোনো সম্পত্তি রিলেটেড যদি কোনো ইস্যু থাকে বা যেগুলো পাচ্ছিলেন না বা পাওয়ার কথা, তো সেই রিলেটেড কোনো প্রাপ্তি যোগ হতে পারে এবছর, বা সেই রিলেটেড পজিটিভ কিছু হতে পারে প্রপার্টি বা যে কোনো ধরনের অ্যাসেটের জন্য আর কি। তো এবার 5 নম্বর পয়েন্ট বা অর্থ এবং অর্থনৈতিক অবস্থা আমরা বলবো আর কি কুম্ভ রাশির। তো অর্থনৈতিক অবস্থা বা ফাইন্যান্স মানি অ্যাকাউন্ট প্রত্যেকটাই আমরা 2 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর থেকে দেখি, এবং তার সঙ্গে শুক্র থেকেও ফাইন্যান্স বা ইকোনমিক কন্ডিশন আমরা দেখি আর কি। তো 2 নম্বর ঘরে এখন জানুয়ারির শেষ থেকে মে পর্যন্ত বিশেষ করে শুক্র এবং বৃহস্পতি ইন্টারচেঞ্জ, সেই জন্য ফাইন্যান্সিয়াল কিছু বৃদ্ধি পাওয়া, মাইনে বৃদ্ধি পাওয়া, বা যেখানে সেকশনে আছেন আর কি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়া বা আর্থিক উন্নতি হয় এই বছরে খুব ভালো যোগ রয়েছে। যদিও 7.5-এর ইফেক্ট শুরু হচ্ছে মার্চ মাসের শেষ থেকে, তবুও যেহেতু রাশিপতি বা লগ্নপতি 2 নম্বর ঘরে বসে আছে বা 2 নম্বর ঘরে বসবে শনি, তো 2 নম্বর ঘরে বা লগ্নপতি বা রাশিপতি যেখানেই বসে সেই ঘরের বৃদ্ধি করে বা সেই ব্যাপারে মানুষ কেয়ারফুল হয়, এবং 2 নম্বর ঘর সেটা ফাইন্যান্স হোক, অ্যাকাউন্ট হোক, ইনভেস্টমেন্ট হোক, তো সেই জায়গাটা প্রত্যেকটা জায়গাটাই কিছু বেটারমেন্ট আশা করা যেতে পারে আর কি। এবং একই সঙ্গে যেহেতু হচ্ছে বৃহস্পতি এই মে মাসের পর থেকে মিথুন রাশিতে যাওয়ার পর 9 নম্বর ঘরে দৃষ্টি দেবে, তো সেখানে 9th হাউসকেও কিন্তু পাওয়ারফুল করবে আর কি। তো ওভারঅল ফাইন্যান্সিয়াল বা আর্থিক কন্ডিশন যাই থাক আগের বছর থেকে, যদি না ব্যক্তিগত চার্টে খুব খারাপ কোনো কন্ডিশন থাকে, খারাপ কোনো দশা চলে, আদারওয়াইজ মোস্ট অফ দ্য ক্ষেত্রে খুব ভালো আর্থিক সুযোগ পাওয়া, বৃদ্ধি পাওয়া, বা সেকেন্ড হাউস বা ফাইন্যান্সের জায়গাটা অনেকটাই বেটার হওয়া আশা এই বছর করা যেতে পারে। এবার 6 নম্বর পয়েন্ট বা ব্যবসা এবং বেসরকারি চাকরি, এই পয়েন্টটা বলবো। তো ব্যবসা আমরা জেনারেলি 2 নম্বর ঘর থেকে দেখি, এবং 2 নম্বর এবং 7 নম্বর ঘর, কারণ 2 নম্বর ঘর থেকে ফাইন্যান্স অ্যাকাউন্টের ঘর এবং সেটা ইনভেস্ট করেই ব্যবসা হয় আর কি, সেই জন্য ইনভেস্টমেন্ট রিলেটেড বা ব্যবসার জন্য 2 নম্বর ঘর খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর ঘরে ইন্টেন্সে জানুয়ারির শেষ থেকে রয়েছে আর কি শুক্রের সঙ্গে বৃহস্পতির, সেই জন্য খুব ভালো যোগ। একই সঙ্গে ওখানে যেহেতু রাহু বসে আছে মে মাস পর্যন্ত, সেই জায়গাটা একটু সাবধানে করতে হবে, সুযোগ প্রচুর পাওয়া যাবে। এবং যেহেতু মার্চের পর থেকে শনি মীন রাশিতে ঢুকবে আর কি, এবং রাহু লগ্নে ঢুকবে, তো তারপর থেকে কিন্তু ওই জায়গাটা খুব, বা ইনভেস্টমেন্টের জায়গাটা খুব ট্রিকি একটা জায়গায় যাবে, খুব বড় সুযোগ, ভালো সুযোগ আসবে আর কি, প্রচুর ইনভেস্টমেন্টের সুযোগ আসবে। কিন্তু এই জায়গাটা একটু ব্যক্তিগত চার্ট দেখে নিয়েই করতে হবে আর কি। এবং 7 নম্বর ঘর যেহেতু, 7 নম্বর ঘরে এই রাহু কেতু অ্যাক্সিস চেঞ্জ মে মাসে হওয়ার পর থেকে কেতু 7th হাউসে যাবে, তো 7th হাউস থেকে যেহেতু ব্যবসার জায়গাটাও আমরা দেখি আর কি, তো 7th হাউসে কেতু, এবং কেতু যেখানে বসে সেখানে প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেয় আর কি। এবং 7.5-এর লাস্ট ইফেক্টটা যেহেতু ফাইন্যান্সের ঘরেই হচ্ছে, এবং 7th হাউসে যেহেতু কেতু বসছে আর কি, যারা কেতুর প্রোডাক্টের ব্যবসা করেন আর কি, কেতুর প্রোডাক্ট যেমন ধরুন ইলেকট্রনিক্স হোক, মেডিকেল বা মেডিকেলের সঙ্গে কানেক্টেড, আধ্যাত্মিক জগতের সঙ্গে কানেক্টেড, বা এমন কিছু যেগুলোর সঙ্গে মঙ্গলের সঙ্গে কানেক্টেড আছে অনেকটা, এটা ল্যান্ড প্রপার্টি হোক, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হোক, মেশিনারিজ হোক, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার, আদারওয়াইজ অন্য সেকশনে একটু বেশি সাবধানতা বজায় রাখতে হয় আর কি। এবং এখানে 2 নম্বর পয়েন্ট যেটা বেসরকারি চাকরি, সেটাও আমরা 7 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরের কম্বিনেশনে দেখি। তো 7 নম্বর ঘরের ক্ষেত্রে একই রকম, যারা কেতুর যে প্রফেশন যেগুলো বললাম সেই রিলেটেড ব্যাপারে ইনভলভ বা সেই ধরনের কাজের সঙ্গে যুক্ত বেসরকারি ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট বা নতুন সুযোগ পাবে। এবং 9th হাউসে যেহেতু এই মে মাসের পর থেকে বৃহস্পতির দৃষ্টি আর কি 9th হাউসে পড়বে আর কি, তো সেক্ষেত্রে কিছু না কিছু বেটারমেন্ট, নতুন জব পাওয়া, প্রমোশন পাওয়া, বা বেটারমেন্ট কিছু হওয়া, ভালো কিছু হওয়া, আর্থিক বৃদ্ধি হওয়া, প্রত্যেকটাই হবে শুধুমাত্র 7.5-এর ইফেক্টটার কথা মাথায় রেখে। এবং লগ্নে রাহু থাকলে মানুষ অনেক সময় ভুল ডিসিশন নেয়, তো সেই জায়গাটা একটু মাথায় রাখলে বাদবাকি অধিকাংশ সেকশন ভালোই থাকবে আশা করা যায়। তো এবার 7 নম্বর পয়েন্ট, কুম্ভ রাশি এবং লগ্নের 2025 সরকারি চাকরির জায়গাটা কেমন বা নতুন যোগ আছে কিনা সেটা বলবো। তো সরকারি চাকরি বা যে কোনো হাই প্রোফাইল জব, সেটা আমরা 10 নম্বর ঘর থেকে দেখি, 10 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর। একই সঙ্গে শনি এবং বৃহস্পতি, এই দুটো গ্রহ খুব ইম্পর্টেন্ট, কারণ শনি কালপুরুষের 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরের মালিক, এবং 9 এবং 10 বাদে গভর্নমেন্ট জব হয় না আর কি। তো অনেকে রবি বলেন, রবি থেকে গভর্নমেন্ট জব হয়, সেটাও ঠিক, কিন্তু শনি এবং বৃহস্পতির গুরুত্ব অনেক বেশি। কেন? কারণ আপনি এমন প্রচুর চার্ট পাবেন যেখানে রবি নিচস্থ আছে, রবি ড্যাবেজ আছে, রাহুর সঙ্গে আছে, কেতুর সঙ্গে আছে, পাপকাত্তারি যোগে আছে,
কিন্তু তা সত্ত্বেও তারা খুব ভালো গভর্নমেন্ট জব করছেন, হাই প্রোফাইল জব করছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের জব করছেন বা এস লেভেলে কিছু করছেন। কিন্তু এমন একটাও চার্ট খুঁজে পাবেন না যেখানে শনি বৃহস্পতি দুটোই ড্যামেজ কিন্তু খুব ভালো পজিশনে আছেন, বা সরকারি চাকরি হোক বা হাই প্রোফাইল কোনো জব করছেন, এরকম কোনো চার্ট পাওয়া যাবে না। সেই জন্যই শনি এবং বৃহস্পতি খুবই ইম্পর্টেন্ট আর কি। তো 10 নম্বর ঘরের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি গত বছরই মে মাস থেকে কুম্ভ রাশি এবং লগ্নের, এবছর মে মাস পর্যন্ত ওখানে থাকবে। সো খুব আশা করি গভর্নমেন্টের জায়গাটা, নতুন চাকরির জায়গা, প্রমোশনের জায়গা, ট্রান্সফারের জায়গা, বা যদি কোনো প্রবলেম ইস্যু থাকে আগে সেই রিলেটেড ব্যাপারের স্যাপারের জন্য খুবই ভালো আর কি। তো যেহেতু একই সঙ্গে এখানে শনির দৃষ্টি রয়েছে এবছর মার্চ মাস পর্যন্ত, তো শনি যখন আহ, এই দৃষ্টি দেবে আর কি, তো শনির দৃষ্টি যখন দেয় তখন এর আগে বিফোর 2022 আগে যাদের গভর্নমেন্ট জবের জায়গাটা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে 26-এর মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, বা খুব বেটারমেন্ট কিছু, সেটা ট্রান্সফার হোক, প্রমোশন হোক, পেনশন হোক, হওয়াটা পারে। এবং যাদের ছিল আর কি সেই রিলেটেড কিছু না কিছু ইস্যু হয়, এক্সিস্টিং জায়গায় প্রবলেম তৈরি করা আর কি। এবং বৃহস্পতি এবছর মে মাস পর্যন্ত 10ম ঘরে দৃষ্টি দেবে, এবং একই সঙ্গে যেহেতু এই ট্রানজিটের পর মে মাসের পর মিথুন রাশিতে যাওয়ার পর নবম 9th হাউসে দেবে, একই রকম শুভ প্রভাব বা হাই প্রোফাইল বা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ভালো কানেকশন দেবে। এবং বৃহস্পতি একই রকম যখন মিথুনে গিয়ে বকরি দেবে, যেহেতু পিছনের ঘরে বা বিশ্বরাশিরও ফল দেবে, সেই জন্য 9 এবং 10 দুটো ঘরেরই হচ্ছে খুব ভালো ফল দেবে। সেই জন্য কুম্ভ রাশি এবং লগ্নের জন্য এই বছরের শেষ থেকে মোটামুটি অক্টোবরের পর থেকে আগামী বছর ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট রিলেটেড খুব ভালো কিছু আশা করতে পারেন, বা খুব বেটার বা খুব ভালো কিছু হতে পারে। শুধুমাত্র রাহু কেতুর অ্যাক্সিস চেঞ্জ হওয়ার জন্য বা লগ্নে এবং 7th হাউসে আসার জন্য, সেই জন্য কোনো ভুল বা নেগেটিভ জায়গায় জড়িয়ে পড়া, বা হচ্ছে কোনো ভুল জায়গায় অর্থের বিনিময়ে চাকরি লাইক দ্যাট, এই রিলেটেড কিছু ব্যাপার থাকলে সেগুলো ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে বলবো বা সাবধান হতে বলবো। তো এবার 2025 কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বিবাহ, প্রেম, সম্পর্ক, এই সম্পর্কে বলবো আর কি। তো বিয়ে আমরা জেনারেলি 1, 7, 11, 12 এই 4টে ঘরের কম্বিনেশন দেখি। এক কারণ 7th কারণ হাজব্যান্ড বা ওয়াইফ, এবং নিজের ক্ষেত্রে দুটো কম্বিনেশনে যেহেতু বিয়েটা হয়। 7 নম্বর ঘরে ম্যারেজ সবাই জানি, একাদশ নম্বরে ফুলফিলমেন্ট অফ উইশ, এবং দ্বাদশ নম্বর ঘরতে যেহেতু শয্যাসুখ বা বেড প্লেজার বোঝা যায়, সেই জন্য এই 4টে ঘরই বা হাউসই বিয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রেম এবং সম্পর্কের জন্য 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর, তিনটেই মেনলি ইম্পর্টেন্ট আর কি। তো বিয়ের ক্ষেত্রে বলি, বিয়ের ক্ষেত্রে লগ্নে শনি লাস্ট 22 সালের পর থেকে শনি যেহেতু লগ্নে বসে আছে এবং বা রাশিতে বসে আছে, এবং মার্চের পর থেকে 2 নম্বর ঘরে যাবে। তো লগ্নে বা রাশিতে শনি এবং দ্বিতীয় স্থানে শনি জেনারেলি ঠিকঠাক বয়সে বিয়ে দেয় না, বা সহজে বিয়ের জায়গাটা খুব প্রচুর বাধা দেয় বা সমস্যা দেয় আর কি, বা সম্পর্কের জায়গা। তো শনিও বেরিয়ে যাওয়ার পর, যদিও ওখানে যাওয়ার পর তার ইফেক্ট কিছুটা থাকবে আর কি। এবং রাহু এবং কেতু যখন অ্যাক্সিস চেঞ্জ করবে মে মাসের পর, কেতু 7 নম্বর ঘরে এবং রাহু যেহেতু লগ্নে থাকবে আর কি, সেই জন্য বিয়ে বা বিবাহ রিলেটেড ঘটনা বা যে কোনো অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে খুব সাবধানে ডিসিশনটা নিতে হবে আর কি। এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদিও শুক্র বৃহস্পতি যোগটা খুব ভালো রয়েছে, 2nd হাউস, এবং শনি অ্যাক্সিসটাও যেহেতু এখানে অ্যাক্টিভ, এবং বৃহস্পতি যেহেতু বক্রি হয়ে নবম ঘরে দৃষ্টি দিচ্ছে, এবং মে মাসের পর থেকে যেহেতু মিথুন রাশিতে যাওয়ার পর 9th হাউসে দৃষ্টি দেবে। তো 9th হাউসের কথা এই কারণে বলছি, কারণ 9th হাউস মানে যেহেতু লাক, হাউস অফ লাক, তো সেই জন্য বিয়ের সঙ্গে কানেকশন থাক বা না থাক, বা যে কোনো ঘরের সঙ্গে কানেকশন থাক বা না থাক, 9th হাউসের দৃষ্টি বা বৃহস্পতি সবসময় শুভ ফল দেয় আর কি। তো যেহেতু দ্বিতীয় স্থানে রাহুর প্রভাব রয়েছে মে মাস পর্যন্ত, এবং তারপরে লগ্নে প্রভাব থাকবে আগামী পুরোটা বছর আর কি, এবং শনির প্রভাব রয়েছে, সেই জন্য বিয়ে এবং প্রেমের জায়গাটা প্রত্যেকটা জায়গাটাই প্রচুর কনফিউশন ক্রিয়েট হতে পারে, নেগেটিভ ইস্যু হতে পারে, সেপারেশন থাকতে পারে, বা নেগেটিভ কোনো ইস্যু ইত্যাদি থাকতে পারে, বা এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই ব্যাপারটা নিজের পার্সোনাল চার্ট দেখানো। এবং প্রেডিকশান এই ক্ষেত্রে সেটা হচ্ছে যাদের শনির ক্ষেত্রে টিপিক্যাল প্রেডিকশান এটাই হয় যে যাদের বিয়ের এজ পেরিয়ে গেছে বা বেশি বয়স হয়ে গেছে, বা অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে আছে, বা বিয়ে রিলেটেড বা সম্পর্ক প্রেম রিলেটেড কোনো জায়গা প্রচুর লং টাইম প্রবলেম বা ডিলে রয়েছে, তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। বা যেখানে নেগেটিভ বা ডিনাই রয়েছে সেখানে পজিটিভ, যেখানে নর্মাল এজ বা স্বাভাবিক বিয়ে হওয়ার কথা সেখানে সমস্যা, এইভাবে প্রেডিকশনটা দেখতে হবে আর কি। তো এবার 9 নম্বর পয়েন্ট, কুম্ভ রাশি বা লগ্নের কোর্ট কেস বা আইনগত সমস্যা, সেটা নিয়ে বলবো। কোর্ট কেস আমরা 6 নম্বর ঘর থেকে দেখি। একটা মানুষের কোর্ট কেস হবে কি হবে না সেটা 6 নম্বর ঘর এবং বুধের কিছু পার্ট, মঙ্গলের কিছু পার্ট এবং রাহুর কিছু পার্ট দিয়ে আমরা দেখি। এবং সেই কোর্ট কেস থেকে জিতবেন বা হারবেন পজিটিভ হবে বা নেগেটিভ হবে সেটা আমরা দেখি 9 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর। কারণ 10 গভর্নমেন্ট থেকে যেহেতু বা কোর্ট থেকেই সেটা রেজাল্টটা আসে আর কি, বা ভার্ডিক্ট আসে। এবং 9 নম্বর ঘর হাউস অফ লাক, জিতবেন কি জিতবে না সেটা আপনি লাকের উপর ডিপেন্ড করে আর কি।
তো এই 3টে ঘরের কম্বিনেশনে মেনলি এই প্রেডিকশনগুলো করা হয় আর কি। তো এর মানে এই না যে ট্রানজিট থেকেই কারো কোর্ট কেস বা রিলেটেড হচ্ছে, অবশ্যই চার্টে কম্বিনেশন থাকতে হয়। মানে যদি কারো জন্মছকে 6 নম্বর ঘর ড্যামেজ থাকে তাহলেই কোর্ট কেস হবে, আদারওয়াইজ না। 9 নম্বর এবং 10 নম্বর ঘরে যদি পজিটিভ থাকে কোর্ট কেস হলেও তাহলে সেখান থেকে পজিটিভ রেজাল্টই আসবে, এবং সেখানে ড্যামেজ থাকলে সেখানে গিল্টি না হলেও সেখানে কিন্তু ভার্ডিক্ট বা কনভিকশন বা নেগেটিভ রেজাল্ট আসবে আর কি। তো 10 নম্বর ঘর বৃহস্পতির প্রভাব রয়েছে মে মাস পর্যন্ত, এবং মিথুনে গিয়ে যখন আবার বকরি হবে তো সেই রিলেটেড জায়গাটা ঠিকই আছে। কিন্তু 10 নম্বর ঘরের যে কারক গ্রহ বা এখানে দশমপতি কুম্ভ রাশি এবং লগ্নের মঙ্গল, সে মিথুন রাশি এবং কর্কট রাশি দুটো জায়গাতে খুব একটা ভালো ফল দেয় না আর কি। তো সেই জন্য কোর্ট কেস রিলেটেড বা যে কোনো ধরনের গভর্নমেন্ট বা যে কোনো জায়গা বা চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো ধরনের সাসপেনশন, কোনো প্রবলেম বা কোর্ট প্রসিডিং হতে পারে, প্রতিবেশী ডকুমেন্টস, প্রপার্টি বা যে কোনো রিলেটেড, সেখানে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। কারণ মঙ্গল এবং রাহুর অ্যাক্সিস যেহেতু অ্যাক্টিভ রয়েছে, 4 এবং 10 কম্বিনেশন, এবং একই সঙ্গে মঙ্গল যখনই রাহুর সঙ্গে কম্বিনেশন করে নক্ষত্রগতভাবে বা একসঙ্গে বা দৃষ্টি দিয়ে, এবং রাহু যখন মিন কুম্ভ রাশিতে ঢুকবে তো সেখানেও কিন্তু হচ্ছে আপনার এই মঙ্গলের নক্ষত্রে কিছুদিন পর ঢুকবে আর কি। তো রাহু মঙ্গল কম্বিনেশন কোর্ট কেস এবং তার সঙ্গে বুধের নেগেটিভ রেজাল্ট, সেটা কিন্তু খুব সাবধানে ডিসিশন নিতে হবে, এবং যেহেতু কেতু বুধের ঘরেই বসে আছে আর কি। তো সেই জন্য এটা ব্যক্তিগত চার্ট দেখানোই বেটার আর কি, তবেই সেখান থেকে খুব বেটার কিছু বলা যাবে আর কি। যদিও অনেক শুভযোগ রয়েছে এবং বৃহস্পতি নবম দৃষ্টিতে অনেক কিছুই পজিটিভ আশা করা যায়, কিন্তু এই জায়গাগুলো অ্যাভয়েড করা বা ব্যক্তিগত চার্টটা দেখিয়ে নেওয়াটাই বেটার আর কি। তো সবশেষে এইটা বলবো যে এখানে সাবধানবাণী বলতে বা 2025-এর কুম্ভ রাশির জন্য সাথে সাথে লাস্ট পার্টটা শুরু হচ্ছে আর কি। তো মার্চ মাসের পর থেকে যেটা এই বছরটা অনেক ব্যাপারে ফাইন্যান্সের জায়গাটা মেনলি ইফেক্ট আসবে, কনসেন্ট্রেশন আসবে, মানুষের চিন্তাভাবনা বাড়বে, ইনভেস্টমেন্টের জায়গা। তো সেই জায়গাটা হচ্ছে অনেকের ক্ষেত্রে খুব ভালো হতে পারে, অনেকের ক্ষেত্রে খুব নেগেটিভ হতে পারে বা অন্য কিছু হতে পারে। ওভারঅল খুব খারাপ বা খুব প্রবলেম হওয়ার কথা না, কারণ হচ্ছে যদি না ব্যক্তিগত চার্টে খুব খারাপ কিছু থাকে, কারণ বৃহস্পতির ট্রানজিটটা রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব ভালো থাকবে, নবমী দৃষ্টি থাকবে, পঞ্চমী নিজে বসে থাকবে, এবং 9 নম্বর দৃষ্টি দিয়ে রাশি বা লগ্নকে দেখবে। সেই জন্য জীবনে কিছু না কিছু শুভ ঘটনা, বেটারমেন্ট, কিছু না কিছু ভালো হওয়ার কথা। এখানে যেখানে অ্যালার্ট হওয়ার কথা বা যেখানে যে ব্যাপারটা আমি সাবধান করব, সেটা হচ্ছে যেহেতু মে মাসের পর থেকে রাহু লগ্নে যাবে, কেতু 7th হাউসে যাবে, তো এই যে অ্যাক্সিসটা, এটা ম্যারেজ, রিলেশনশিপ, বন্ধুত্ব, প্রেম প্রত্যেকটা জায়গার জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। এবং রাহু যেহেতু প্ল্যানেট অফ মায়া বা হ্যালুসিনেশন, তো সেই জন্য মানুষ অনেক সময় ভুল ডিসিশন নেয়, ভুল মানুষের সঙ্গে রিলেশনশিপে যায়, ভুল মানুষকে বিয়ে করে, ভুল মানুষের সঙ্গে বিজনেস পার্টনার করে আর কি, বা ভুল সঙ্গ বেছে নেয় আর কি, সেটা কম বয়সী হোক বা ম্যাচিউর মানুষ হোক, যেই হন আর কি। তো এই যে অ্যাক্সিসটা যখনই অ্যাক্টিভ হয় আর কি, তো খুব সাবধানে এই ব্যাপারগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। যারা বিয়ে করতে চাইছেন তারা চার্ট দেখিয়ে বা ম্যাচ করেই তবেই বিয়ে করবেন আর কি, বা যে কোনো বড় ডিসিশন নেবেন। সব ক্ষেত্রে এটাই বলার আর কি যে রাশি লগ্ন অনুযায়ী বা এইগুলো যে প্রেডিকশনগুলো হচ্ছে আর কি, বছর কেমন যাবে বা সাড়ে সাতি এবং অন্য যে ইফেক্টগুলো, সেগুলো একটা জেনারেল প্রেডিকশন। যে কোনো বড় ডিসিশন বা জীবনের বড় ঘটনা কিন্তু এই গোচর থেকে পুরোপুরি প্রেডিক্ট করা উচিত না, কারণ এই রাশি বা লগ্ন মোটামুটি কয়েক কোটি মানুষের রয়েছে আর কি, সবার ক্ষেত্রে একই রকম ফল দেবে সেটা আশা করা ঠিক না বা করা উচিত না। তো সেটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বা ইম্পর্টেন্ট আর কি, সেটা মাথায় রাখা জরুরি বা মাথায় রাখতে হবে আর কি। তো সেই জন্য আবারই বলবো, বড় কোনো ডিসিশন নিতে হলে, জীবনে বড় কিছু চেঞ্জ চাইছেন বা করতে চাইছেন, তাহলে অবশ্যই ব্যক্তিগত চার্ট দেখিয়ে নেবেন। তো এতক্ষণ যারা দেখলেন তারা সবাইকেই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো বিষয়ে জানতে চান বা আরও ক্লিয়ার গাইডেন্স চান তাহলে অবশ্যই জানাতে পারেন। নমস্কার।